আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধান তিনটি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে বিএনপি, জামাত এবং এনসিপি। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে বললাম এই কারণে যে এনসিপিকে তিনি বড় দল, গুরুত্বপূর্ণ দল মনে করছেন, কিন্তু আমরা জনগণ মনে করছি যে এখনো পর্যন্ত বাংলাদেশের ৩ নম্বর গুরুত্বপূর্ণ দল হওয়ার জন্য এনসিপি এখনো পর্যন্ত সেই যোগ্যতাটা অর্জন করেনি। এটি গুরুত্ব পাচ্ছে, এর কারণ হলো এটি কিংস পার্টি, একটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের দল। এজন্য সর্বক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিয়ে, প্রিভিলেজ দিয়ে, যেটিকে আমরা বলি মাথায় করে নাচা বা মাথায় তুলে নাচা, সেই কাজ করে এই দলটিকে প্রতিষ্ঠিত তিনি করতে চাচ্ছেন। কিন্তু তার সর্বোচ্চ চেষ্টা গত 1 বছরে এখনো পর্যন্ত সফলতা তো পায়নি, উল্টো এই দলের অনেক নেতার সঙ্গে তার স্পষ্টতই মতবিরোধ তৈরি হয়েছে। তিনি অনেকে পছন্দ করছেন না, অনেকে তাকে পছন্দ করছেন না, এবং এই দলের যে অংশটি সরকারের মধ্যে আছেন উপদেষ্টা রূপে তাদের সঙ্গে এবং এই দলের যারা রাজপথে আছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই নানা রকম বিবাদ বিসংবাদ শুরু হয়ে গেছে। তো তিনি এই যে বৈঠক করলেন সাম্প্রতিক সময়ে, মূলত নুরুল হক নুরু, ডাকসুর সাবেক ভিপি, তিনি যে মর্মান্তিক লাঠি পেটার শিকার হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে। জনগণ পিটিয়েছে, তার প্রতিপক্ষ যারা আছে তারা জাতীয় পার্টির নাকি কোন দলের এখনো পর্যন্ত, যেহেতু মামলা হয়নি এখনো পর্যন্ত সেটা বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ এখানে বেদম প্রহার করেছে তাকে, এটা একেবারে স্পষ্ট। এখানে 3টে ঘটনা একসঙ্গে এখন সামনে চলে এসেছে। প্রথম হলো, কেন নুরু অল অন এ সাডেন জাতীয় পার্টির অফিস দখল করতে গেল। 2 নম্বর হলো যে তিনি গেছেন, এটা ইচ্ছে করলে পুলিশ বা সেনাবাহিনী তাকে ফেরাতে পারতেন, এবং সেখানে এরকম একটা পরিবেশ পরিস্থিতিকে লাঠি চার্জের পর্যায়ে না নিয়ে পুলিশের হাতে জল কামান, তারপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ইত্যাদি যা কিছু ছিল এগুলো যদি প্রয়োগ করা হতো তাহলে লাঠি চার্জের হয়তো দরকার হতো না। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এই কাজে খুব ভয় পাচ্ছেন এই কারণে যে ওখানে যদি পাইকারি হারে লাঠি চার্জ করা হতো তাহলে গণ অধিকার পরিষদের আরো অনেক নেতা কর্মী আহত হতেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এখানে টার্গেট করে নুরুকে পেটানো হয়েছে, এমনকি রাশেদ আহত হয়েছে খুব হালকা, কিন্তু যদি পাইকারি হারে পেটানো হতো তাহলে নুরুর মতো রাশেদও কিন্তু ওই দলের যে সাধারণ সম্পাদক তাকে হাসপাতালে যেতে হতো। তাহলে এই সময়টিতে নুরু কেন গেল, আর দ্বিতীয়ত হলো নুরুকে কেন টার্গেট করে এভাবে পেটানো হলো? দিস ইজ ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড যে কোশ্চেন সেটি হলো, এই সময়টিতে এই ঘটনা ঘটার পর নুরুর প্রতি যে সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি, এটা একটা বিস্ময়কর। এই ঘটনায় সমস্ত রাজনৈতিক দলগুলো রীতিমতো পুলিশ সম্পর্কে এবং সেনাবাহিনী সম্পর্কে তাদের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। বিএনপি ভয় পেয়েছে, জামাত ভয় পেয়েছে, সকল রাজনৈতিক দল ভয় পেয়েছে এবং তারা বলেই ফেলেছে যে এরপর কাদের পালা, এরপর তো আমাদের পালা। এর ফলে সবাই দলে দলে, মানে এখন নুরু মার খাওয়ার আগে যে অবস্থা ছিল এখন তার গুরুত্ব, তার ওজন এবং তার আকৃতি বিস্তার রাজনীতিতে তার সে 1000 গুণ বেড়ে গেছে। ফলে বিএনপি শীর্ষ নেতারা থেকে শুরু করে সবাই যেভাবে নুরুকে সমবেদনা জানানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে, এরকম নিকট অতীত দূরের কথা, সুদূর অতীতে এত আগ্রহ কোনো আহত নেতাকে ঘিরে দেখা যায়নি। স্বয়ং বেগম জিয়া নিজে অসুস্থ, তিনি প্রতিনিধি পাঠিয়েছেন, স্বয়ং প্রধান উপদেষ্টা তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, উপদেষ্টা আসিফ নজরুল জীবনের ঝুঁকি নিয়ে তিনি হাসপাতালে গিয়েছেন, বিএনপি এবং অন্যান্য দলের যত শীর্ষ নেতা রয়েছেন সবাই গিয়েছেন। এটা বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করেছে এবং এই ঘটনার পর দেখা গেল তার পরের দিন নুরুর দল বা তার যারা লোকজন জামাতের সাহায্য নিচ্ছেন কিনা আমি বলতে পারবো না, তবে জাতীয় পার্টির অফিস পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, একটা টু শব্দ সেখানে হয়নি। এরপর যেটা হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে
ছাত্র আন্দোলন, ছাত্র বিপ্লব হলেও সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সেই ক্ষয়ক্ষতির মুখে কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ করে সেখানকার ছাত্রছাত্রীদেরকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এই যে একটা পরিস্থিতি, এটা রীতিমতো গত 1 বছরের মধ্যে সবচেয়ে টানা উত্তেজনাকর মুহূর্ত, ভয়ের এবং আতঙ্কের যে সময়, এবং একসঙ্গে ক্ষমতাসীন যারা আছেন তারা এবং স্টেক হোল্ডার যারা পলিটিশিয়ান, তারা সকলেই এখানে খুব খুশি হয়েছেন। আর এখানে দূর থেকে যদি কেউ না, এখানে সবাই ভয় পেয়েছেন যারা ক্ষমতাসীন আছেন তারা। আর দূর থেকে যদি কেউ খুশি হয়ে থাকেন, সেটা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী এবং ভারত খুশি হয়েছে। এর বাইরে সেনাবাহিনী, পুলিশ, মানে এই পুরো ঘটনায় সবাই খুব ফ্রাস্ট্রেটেড। গত 1 বছরে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, এগুলো সবই ছিল ছোট ছোট, এবং এটা পুরো জাতিকে এবার যে ভয়টা দেখিয়েছে, এরকম ভয় আসলে ইতিপূর্বে দেখানো সম্ভব হয়নি। কিন্তু সরকার যখনই ভয় পেয়েছে তখনই তারা সাহারা হিসেবে, আশ্রয় হিসেবে রাজনৈতিক দলদেরকে ডেকেছেন, তাদের সাথে বৈঠক করেছেন। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও প্রথমে 3টি রাজনৈতিক দলকে ডাকা হলো, এরপরে আরও 7টি রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা ডাকবেন, এরকম আমরা শুনতে পেরেছি। ইতিপূর্বে যে সকল বৈঠক হয়েছে এরকম বিপদের সময়, ভয়ের সময়, মূলত এই পরিবেশ পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছেন। সেই যে দেবদাস সিনেমার যে বিখ্যাত ডায়ালগ, যে দেবদাসকে জিজ্ঞাসা করা হলো সেই চন্দ্রমুখী, তো চন্দ্রমুখী তাকে জিজ্ঞাসা করছে, তুমি এত মদ খাও কেন, বা তুমি এখানে সারাক্ষণ পড়ে থাকো কেন, এই পতিতালয়ে সারাক্ষণ পড়ে থাকো কেন। অসাধারণ সে ডায়ালগ দিলীপ কুমার যেভাবে ফুটিয়ে তুলেছেন হিন্দিতে, যার বাংলা হলো যে কোন অবুঝ কামবাক্ত যে নিজের স্মৃতিকে ভুলে থাকার জন্য মদ্যপান করে, বা অবুঝ মানুষ যারা বুঝে না, বেকুপের দল, কমবাক্ত, তারা স্মৃতিকে ভুলে থেকে বেহুশ হওয়ার জন্য মদ্যপান করে। কিন্তু আমি তো আসলে বেহুশ হওয়ার জন্য, স্মৃতিকে ভুলে থাকার জন্য নয়, আমি শ্বাস নেওয়ার জন্য। তিনি আবার হা করে দেখাচ্ছেন, আমি তো শ্বাস নেওয়ার জন্য মদ্যপান করি। বিখ্যাত ডায়ালগ। শাহরুখ খান 100 বার চেষ্টা করেছেন ওই দৃশ্যটিতে অভিনয় করার জন্য, কিন্তু শেষমেশ ধারে কাছে যেতে পারেননি। আপনারা দিলীপ কুমার এবং বৈজয়ন্তীবালা এবং সুচিত্রা সেনের যে সেই দেবদাস, দয়া করে দেখে নেবেন যে অভিনয় কাকে বলে, ডায়ালগ কাকে বলে। তারপরে তিনি বললেন যে আমি তো এখানে পড়ে থাকি, কারণ হলো এখান থেকে উঠে যাওয়ার মতো, দাঁড়ানোর মতো আমার শক্তি নেই, এখান থেকে দাঁড়ানোর মতো শক্তি নেই, এই জন্য আমি এখানেই পড়ে থাকি। এখন এই যে রাজনৈতিক দলগুলোর যে সাথে যে বৈঠক, এটা অন্য কোনো কারণে নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃশ্বাস নিতে চান প্রাণ ভরে, এবং তিনি সেটা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বললে, আপনাদের সঙ্গে কথাবার্তা বলে আমি বিশ্বাস ফিরে পাই, আস্থা ফিরে পাই, সাহস পাই কাজ করার। তো এনিওয়ে, এইবার তিনি এই 3টি দলের সঙ্গে বৈঠক করেছেন, বাকি 7টি দলের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু বিপত্তি হলো, ইতিপূর্বে তিনি যেভাবে শ্বাস নিতে পেরেছেন, সাহস সঞ্চয় করতে পেরেছেন, আশার বাণী শুনেছেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, এবং আনকন্ডিশনালি রাজনৈতিক দলগুলো তাকে সাহায্যের হাত বাড়িয়েছে। এবার ব্যতিক্রম। বিএনপির পক্ষ থেকে কোনো ভালো কথা শোনাও হয় নাই, বলাও হয় নাই, এবং আমি যতটুকু বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ইট ওয়াজ জাস্ট ফর্মাল মিটিং, একেবারে একটা ফর্মাল মিটিং। এখানে বরং এই বৈঠকের ফলে বিএনপির মধ্যেও হতাশা তৈরি হয়েছে, আর যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেও হতাশা তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকের পরে, এখানে তো নির্বাচন নিয়ে বৈঠক নয়, বৈঠকটা হলো এই সার্বিক অস্থিরতা নিয়ে, বেকার যে অবস্থা সেটা নিয়ে। তো সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে কি নিয়ে আলোচনা হয়েছে এটাও কেউ বলেননি। বিএনপির কয়েকজন নেতা বলার চেষ্টা করেছেন যে দুনিয়া উল্টে গেল, কিয়ামত হয়ে গেল, জাস্ট এরকম কথাবার্তা, সিউরিটি অ্যান্ড সার্টেনিটি বোঝানোর জন্য আমি শব্দটা ব্যবহার করি প্রায়।
নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি মুখপাত্র রয়েছেন তিনি বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নাই, মানে বাংলাদেশ তো দূরের কথা, তিনি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ জানিয়েছেন পৃথিবীর কোনো শক্তি নাই, যে শক্তি জাতীয় পার্টির অফিসে সামনে দাঁড়িয়ে জাতীয় পার্টির অফিস রক্ষা করতে পারে নাই, সেই কোনো শক্তি নেই যে শক্তি এই নির্বাচন থেকে সরকারকে বিরত রাখতে পারে বা নির্বাচনকে ভণ্ডুল এবং বানচাল করতে পারে। বুঝেন কত সুন্দর চমৎকার কথা। তো আমরা যেখানে একটা শক্তি দিয়ে আমরা পৃথিবীর আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, পৃথিবীর কোনো শক্তি নাই, ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চীনকে চ্যালেঞ্জ জানাচ্ছি, পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছি, দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল, বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাচ্ছি, জাতীয় পার্টি জামাতকে চ্যালেঞ্জ জানাচ্ছি, কারণ বাবার সাধ্য নেই নির্বাচন বানচাল করার। অথচ যে শক্তির বলে, লড়াইয়ের বলে আমরা এই হুমকি দিচ্ছি, পুলিশ এবং মিলিটারির উপর ভিত্তি করে তারা জাতীয় পার্টির মতো একটা ক্ষুদ্র অফিস মাত্র 100-150 মবকারী বা যারা এই অফিস পুরাতে চায় তারা, যারা বিক্ষোভকারী তারা, তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়াতে পারেননি। অথবা মঞ্চ 71 নামক যে অনুষ্ঠানটি করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে মাত্র 10-12 জন মবকারী, তাদের হাত থেকে সেই দেশের বরেণ্য কয়েকজন নাগরিক সহ 17 জন ব্যক্তিকে সরকার রক্ষা করতে পারেননি এবং তাদেরকে, অর্থাৎ মবকারীদেরকে খুশি করার জন্য তাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে ঢুকাতে হয়েছে এবং তাদেরকে যে আবার রিমান্ডে আনবে, নর্মালি যেটি হয় এই ধরনের মামলায় রিমান্ড আনা হয়, সেটাও আনা হয়নি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তার বাসার সামনে 6-7 জন তরুণ তরুণী 2 দিন ধরে যে মব তৈরি করলো, দেশের বিশাল সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, মানে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তো ওইরকম। তো সেখানে সেই শক্তির উপর বড়াই করে যখন কেউ হুমকি দেয়, ধামকি দেয়, তখন সেটা কতটা হাস্যকর হয়ে পড়ে, একথা বলতে আসলে আমার খুব শরম লাগছে। আমি যেটা বলতে চাই যে আসলে সম্পর্কটা এরকম, যেটা পলিটিক্যালি যারা লোকজন আছে তারা সবসময় সম্পর্কটা বজায় রাখে। আপনি বিপদে পড়বেন আর আমাকে ডাকবেন, আর আমি প্রতিবার গিয়ে আপনাকে সান্ত্বনা দিয়ে আসবো, আমার তো দায় থেকে নেই। আমাদের এই সমাজে মানুষ খুব বেশি কিছু চায় না। আপনি ধরুন আমার সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক আছে, আমি একটা মন্ত্রী হলাম, আপনাকে ডাকলাম, ভাই আসেন, আমি তো মন্ত্রী হয়েছি, 1 কাপ চা খেয়ে যান, কখনো কোনো প্রয়োজন হলে আসবেন, আমার দরজা সবসময় আপনার জন্য খোলা। এতটুকু তো আপনি আমার কাছে আশা করেন। অথবা আপনি যদি মন্ত্রী হন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন, এতটুকু আশা করি, এর বেশি মানুষ আশা করে না। তো কাজেই এই যে রাষ্ট্র ক্ষমতায় যারা বসেন, ক্ষমতার চেয়ারে বসেন, এই চেয়ারটা এত টলটল করে কাঁপে যে মানুষগুলো এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার আগে বিশ্বাস করেন আমার মতো ক্ষুদ্র একজন মানুষের সাথে একটা টেলিফোন করে এসে বলবো যে ভাই, বন্ধু বা শুভানুদ্দাহী, আপনার অফিসে একটু চা খেতে আসবো, এখনই আমার আসতে হবে, অথবা আপনি আমার বাসায় আসেন, অফিসে আসেন। এই রকম সাহস যাদের ছিল না, সেই মানুষগুলো একটা চেয়ারে বসার সঙ্গে সঙ্গে এমন একটা ভাব, আমি বা আমার মতো কোনো লোককে তারা কোনো জমানাতে চিনত, অথবা এই ধরনের কোনো একটা মানুষের সঙ্গে তার কোনো রকম প্রয়োজন থাকতে পারে, কথা বলার দরকার হতে পারে, এই পুরো জিনিসটি তারা বেমালুম ভুলে গেছেন। ফলে তাদের অনেক শুভানুধ্যায়ী আপনজন যারা তাদেরকে গত 15 বছর ধরে নানাভাবে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে প্রমোট করেছে, তারা এই আপনজনদের তুচ্ছ এবং তাচ্ছিল্য এবং আপনজনদের যে সমালোচনার মুখোমুখি হয়েছে, যেটা তারা মোকাবেলা করতে পারছে না। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো তাদের কোনো সম্পর্কই ছিল না, আমি সিভিল সোসাইটির কথা বললাম। তো সেই রাজনৈতিক দলদেরকে যারা একাধিকবার ক্ষমতায় এসেছেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, বিএনপি, আওয়ামী লীগ, এরা তো বছরের পর বছর স্বাধীনতার পরে সেই লাস্ট 58 ইয়ার্স বা 56 ইয়ার্স, 56 বছর ধরে, 54 বছর ধরে বা 55 বছর ধরে, বারবার ভুল হয়ে যাচ্ছে হিসাবে, 1971 থেকে 2025, 54 বছর। 54 বছরের মধ্যে
এই জামাত বিএনপির সঙ্গে যুগপৎভাবে, জাতীয় পার্টি এককভাবে, আওয়ামী লীগ এককভাবে, বিএনপি এককভাবে, আর জামাতের সঙ্গে একবার যুগপৎভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করেছেন ৫৪ বছর। আর আপনি মাত্র ১২ মাসে এসে মানে এত অভিজাত হয়ে গেলেন যে এই রাজনৈতিক দলগুলোকে আপনি মনে করছেন যে এরা খেলনার পুতুল, আপনি ডাকলে সেখানে যাবেন আর আপনার কথা মতো তারা লেফট রাইট করবে। এটা হয় না। ফলে যা হবার ধীরে 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 ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তাদের মান সম্মান, তাদের গুরুত্ব রাজনৈতিক দলগুলোর নিকট কমে যাচ্ছে। এখন তারাও চোখ উল্টানি দিচ্ছে, তারাও নানা রকম নেতিবাচক কথাবার্তা বলছে এবং আগে যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল সেই ব্ল্যাঙ্ক চেক কিন্তু এখন আর তারা দিচ্ছে না। ফলে এই যে এই সময়টিতে যে ঘটনা ঘটলো এর নেপথ্যে কী খেলাধুলা আছে আমি জানি না, কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে এর পুরোটাই সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং এখন সরকার বৈঠকে নামে যা কিছু করছে এতে তার ২ পয়সা লাভ হবে না, বরং এই পরিস্থিতি, পুরো পরিস্থিতি তারা যেভাবে উল্টান কিংবা পাল্টান না কেন এটি তাদের প্রতিকূলে চলে যাবে বলে আমি মনে করি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।